মাইলস্টোনে আফিয়ার খোঁজে আজও স্কুলে মা। নিহত 2 শিক্ষককে দেয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা, কাল বিশেষ প্রার্থনা। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশন গঠন। তীব্র সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, গভর্নরের ক্ষোভ প্রকাশ। বডি পোস্টমর্টম করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? আবু সাইদের ময়নাতদন্তে সালমান এফ রহমানের হস্তক্ষেপ, আল জাজিরার প্রতিবেদন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার। এবং রাশিয়ায় 5 শিশু সহ 49 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত। অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজটি। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সোমায় রাত্রি এবং আমি তানজিম শাফিন। মাইলস্টোন স্কুলে নিখোঁজ আফিয়ার খোঁজে আজও স্কুলে এসেছিলেন তার মা। স্কুলের সামনে ভিড় করেছে উৎসুক জনতা। এদিকে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উত্তরের স্কুলে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হব তার সাথে। সাজিদ, নিখোঁজ সন্তানের সন্ধানে আজ কয়জন অভিভাবক এসেছিলেন স্কুলে? উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা সকাল থেকে দেখেছি শাফিন, আজকে মাইলস্টোন স্কুলের সামনে আমরা যখন থেকে আছি, তো 2 জন অভিভাবকের কথা বলতে চাই। রাইসা মনির বাবা এবং আফিয়ার মা, এই 2 জনকে আমরা দেখেছি। তারা এসেছে, এখন পর্যন্ত শনাক্ত হয়নি। রাইসা যদিও শনাক্ত হয়েছে, তারপরেও তার যে অভিভাবক এখনো তিনি ফিরে পাননি বলে জানিয়েছেন। এবং আফিয়ার মা বলছিলেন যে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার কথা। তিনি ডিএনএ টেস্টের যেই নমুনা, সেই নমুনা দিয়েছেন। এবং বলে রাখি যে প্রধান উপদেষ্টার আজকে যে বৈঠক হয়েছে, সেখানে কিন্তু শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেখানে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে 2 জন শিক্ষক নিহত হয়েছেন সেদিনের মর্মান্তিক ঘটনায়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া আগামীকাল সারা দেশের যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, সেখানে এই যে যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে, দোয়া হবে। এটি মূলত মোটা দাগে বলতে গেলে আজকের প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেখানকার সবশেষ তথ্য। আর একটি বিষয় জানিয়ে রেখে যে আমার হাতে যে কাগজটি রয়েছে সেটি মাইলস্টোন কলেজ থেকে একটি প্রেস রিলিজ আকারে দেওয়া হয়েছে। সেখানে কিছু তথ্য দেওয়া হয়েছে। আমরা আইএসপিআর বা ফায়ার সার্ভিসের যে সবশেষ আপডেট পেয়েছিলাম নিহতের তালিকা, সেখানে 30-এর অধিক অর্থাৎ 31-32 জনের কথা বলা হয়েছিল এবং আহত প্রায় 170 জনের মতো কথা বলা হয়েছিল। তবে আজকে যে তথ্যগুলো আমরা একটু আগে পেয়েছি, এখানে তারা যেটি বলছে যে তাদের স্কুল শাখার 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 2 জন অভিভাবক মৃত্যুবরণ করেছেন এবং গুরুতরভাবে আহত হয়েছেন 51 জন। এদের মধ্যে 40 জন শিক্ষার্থী, 7 জন শিক্ষক, 1 জন অভিভাবক, 1 জন আয়া এবং 1 জন পিয়ন রয়েছেন। এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 5 জন, তার মধ্যে 3 জন শিক্ষার্থী এবং 2 জন অভিভাবক। এটি মোটা দাগে এই কাগজ থেকে, অর্থাৎ মাইলস্টোন কলেজ থেকে যে কাগজটি সাংবাদিকদের দেওয়া হয়েছে, গণমাধ্যম কর্মীদের, সেখানে এই তথ্যগুলো লেখা রয়েছে। এবং তারা এটিও বলেছে যে এই দুঃখজনক ঘটনায় হতাহতের সর্বমোট যে সংখ্যা, সেটি আইএসপিআর এর মাধ্যমে আইএসপিআর তুলে ধরেছে। তো এই হচ্ছে এখন পর্যন্ত পাওয়া সংখ্যাগুলো। এবং এটি বলাই যায় যে এর আগে 2 থেকে 3 দিন নানান ধরনের গুজব ছড়িয়েছে, বিভিন্ন ধরনের যে ভুল ইনফরমেশন, ভুল তথ্যগুলো ছড়িয়েছে। এখানকার অনেক মানুষ যারা উৎসুক জনতা ছিল, সেই উৎসুক জনতার ভিড় কিন্তু আজকে আমরা খুব কম দেখেছি। তবে অনেকেই এখনো আছেন আশেপাশেই। এবং আরেকটি আনঅফিসিয়াল তথ্য আমরা পেয়েছি যে
আগামী রবিবার অর্থাৎ 27 তারিখ থেকে নবম থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে ক্লাস শুরুর কথা রয়েছে। তবে সেটি আসলে শুরু হবে কিনা সেটিও স্কুল কর্তৃপক্ষ হয়তো বা কোনো একটা ব্রিফ করে আমাদেরকে অফিসিয়ালি জানাবে, সেটির জন্য আমরা এখানে অপেক্ষা করছি। তো এই ছিল আমার কাছে মাইলস্টোন কলেজের সামনে থেকে থাকা সবশেষ তথ্য। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদা রাফাত। সিঙ্গাপুর ভারতের পর আজ সন্ধ্যায় বার্ন ইনস্টিটিউটে আসবেন চীনের চিকিৎসক প্রতিনিধি দল। সেখানে আছেন মাঝার ইমন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমন, ভারত এবং সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা এসেছেন এবং তারা আহতদের চিকিৎসা করছেন। চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে, এবং একই সাথে জানতে চাই হাসপাতালের কর্তৃপক্ষের ব্রিফিং কখন নাগাদ শুরু হবে। শেষের কথাটি দিয়ে শুরু করতে চাই। হাসপাতাল কর্তৃপক্ষের ব্রিফিংয়ের জন্যই আমরা গণমাধ্যম কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ ব্রিফিং করার আগ পর্যন্ত যে আনুষ্ঠানিক যে তথ্য বক্তব্য সেটি কিন্তু আমরা জানতে পারবো না। তবে অনানুষ্ঠানিকভাবে যতটুকু জেনেছি, সকাল থেকেই যে বিদেশি যে চিকিৎসকরা আসছে, প্রথম দিকে আমরা যেটি শুনেছি যে সকাল 9:30টার দিকে যে ভারতীয় যে চিকিৎসকের যে দল তারা আসেন এবং প্রায় 2 ঘন্টার মতো সময় তারা এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা অবস্থান করেন। এই সময় তারা রোগীদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং সার্বিক যেই চিকিৎসার চিত্র সেটি নিয়ে তারা আলাপ আলোচনা করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে প্রায় 2 ঘন্টারও বেশি সময় তারা এখানে অতিবাহিত করে পরবর্তীতে তারা চলে যান। এবং সিঙ্গাপুরে যে ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন, এখনও তারা এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন, তারাও রোগীদের পর্যবেক্ষণ করছেন। এবং আরেকটি তথ্য যেটি আমাদের যুক্ত হয়েছে আজকের দিনে, সেটি হচ্ছে যে এই ভারত সিঙ্গাপুরের পর আনুষ্ঠানিকভাবে চীনও এই দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবায় কিন্তু তারা যুক্ত হতে যাচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সন্ধ্যা নাগাদ তারা বাংলাদেশে পৌঁছাবেন এবং এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও তাদের আসার কথা রয়েছে। এবং যেটি বলছিলাম যে রোগীদের সরাসরি দেখে এবং চিকিৎসকদের সাথে যেই সার্বিক যে চিত্র, অর্থাৎ রোগীদের কি অবস্থায় রয়েছেন এবং তাদের কি ট্রিটমেন্ট লাগবে, সব বিষয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করবেন। এবং যেটি বলছিলাম, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তারা আনুষ্ঠানিকভাবে হয়তো দুপুরের পর তাদের যেই সার্বিক যে চিত্র, আজকের দিনে চিকিৎসা সেবা, বিদেশি চিকিৎসকদের যে পরিদর্শন এবং পরামর্শ, সব বিষয়ে তারা জানাবেন। এবং এখন পর্যন্ত আমার কাছে হাসপাতালে বিদেশি চিকিৎসকদের যে পরামর্শ এবং পর্যবেক্ষণের এই ছিল সবশেষ তথ্য। এবং হাসপাতালে আমি একটু রোগীদের তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত এই হাসপাতালটিতে মোট 45 জন রোগী রয়েছে এবং এর মধ্যে তারা 3টি ধাপে চিকিৎসা সেবা দিচ্ছে। 8 জন রয়েছে ক্রিটিক্যাল রোগী, যারা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবং হাসপাতাল থেকে আরেকটি পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যারা তাদের শিশু বা সন্তানদের শনাক্ত করতে পারেনি, তারা যাতে মালিবাগে যে সিআইডির হেডকোয়ার্টার রয়েছে সেখানে যাতে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে, সেই বিষয়টির উপরে গুরুত্ব দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য চিকিৎসা সেবার। বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন মাঝার ইমন, জানাচ্ছিলেন যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সবশেষ পরিস্থিতি। আগের তুলনায় আধুনিক হওয়ায় রাজশাহী বিমানবন্দরে বাড়ছে যাত্রী চাপ। তবে বিমানবন্দরের আশপাশের উঁচু গাছ থাকায় লঙ্ঘন হচ্ছে বিমান নীতিমালা, ফলে ঝুঁকির মুখে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ ব্যবস্থা। বৈমানিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও নেই তেমন কোনো তৎপরতা। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। 1984 সালে চালু হয় রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর। মাঝে 8 বছর বন্ধ থাকার পর 2015 সালে ফের চালু হয় ফ্লাইট কার্যক্রম। এরপর ধীরে ধীরে যাত্রী যাতায়াত ও আর্থিক সম্ভাবনা বাড়ায় যাত্রী সেবা, রানওয়ে সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। রাজশাহী নওগাঁ মহাসড়কে গ্রামীণ জনপদের প্রায় 162 একর জায়গায় গড়ে তোলা হয় রাজশাহী বিমানবন্দর। যাত্রী সেবা, রানওয়ে সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষ হয় এবছরের শুরুতে। এরপর থেকেই দাপ্তরিক, বাণিজ্যিক কিংবা ঢাকার সঙ্গে দ্রুততম যোগাযোগের ক্ষেত্রে আগের চেয়ে চাহিদা বেড়েছে আকাশপথের। প্রতিদিন 5টি ফ্লাইটে যাতায়াত করছে অন্তত 500 যাত্রী। বিমানবন্দরের 2টি ফ্লাইট একাডেমিও বাড়িয়েছে তাদের প্রশিক্ষণ সময়। তাতে অনেকটাই কর্মচাঞ্চল্য ফিরেছে বিমানবন্দরটিতে। তবে বিপত্তি বেঁধেছে বিমানবন্দরটির চারপাশে থাকা অন্তত 500 উঁচু গাছ নিয়ে। রাজশাহী বিমানবন্দরের রানওয়ের 2 প্রান্ত সহ 3 দিকে আছে এসব উঁচু উঁচু গাছ। খারাপ আবহাওয়ায় কিংবা রাতে উড্ডয়ন অবতরণে এই গাছগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
যা এরই মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেছেন বৈমানিকরা। একই সঙ্গে বিমান নীতিমালায় আইকাও নিয়ম অনুযায়ী বিমানবন্দরের রানওয়ে প্রান্ত থেকে 15 কিলোমিটার এবং কেন্দ্র থেকে 180 মিটার পর্যন্ত কোনো বাধা রাখা যাবে না। বড় বড় গাছ আছে তাদেরকে স্লিপ দেয়, চিঠি করে ডাকানি পরে আপনার লেবার দিয়ে সব গাছ কাটালে বা কাটিয়েছে, অনেক কবার কাটিয়েছে। বিমানবন্দরের লোক এসে বলে যায় যার যার গাছ আছে, আমরা নিজেরা যার সীমানায় গাছ আছে তারা নিজেরাই নিজের খরচে কেটে নেই। অনেক দূর থেকে 1200 ফিটে আমরা যখন পাপি অনেক সময় দেখা যায়, কিন্তু এই যে আমরা নিচে নামলাম 450 ফিট দিয়ে, তখন এই যাওয়ার সময় অনেক সময় পাপিটা দেখা যায় না। কখন দেখা যায়? এই গাছগুলা পার হয়ে ঠিক যাওয়ার পরে আমরা 2 রেড 2 হোয়াইট দিকে, অনেক সময় 4 হোয়াইট হয়। 4 হোয়াইট হলে আমরা নামতে পারি না, আমরা মিস অ্যাপ্রোচ করে চলে যাই। এ বিষয়ে স্থানীয় কৃষক ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেছেন রাজশাহী বিমানবন্দর কর্তৃপক্ষ। সহযোগিতা চাওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছেও। আমরা ডাটা শিট তৈরি করার পরে আমরা জেলা প্রশাসককে জানাই এবং তার পাশাপাশি আমরা কিন্তু ওনাদের সাথেও কথা বলি। আমরা পজিটিভলি ওনাদের সাথে কথা বলছি। রাজশাহী বিমানবন্দরের 3 প্রান্তে তকিপুর, বাঘাটা, বৈরাগী ও মাস্তানপাড়ার গাছ মালিকরা বিমানের নিরাপদ উড্ডয়ন অবতরণ সম্পর্কে সচেতন। কার্যকরী ব্যবস্থার অংশ হিসেবে গাছের প্রকৃত সংখ্যা ও উচ্চতা নির্ণয়ে কাজ করছে জেলা প্রশাসন। গাছের প্রকৃত সংখ্যা নির্ধারণের জন্য সহকারী কমিশনার ভূমি পবা রাজশাহী এবং জেলা বন কর্মকর্তা রাজশাহীকে চিঠি পাঠিয়েছি। তারা সরেজমিনে তদন্ত করে গাছের প্রকৃত সংখ্যা এবং উচ্চতা নির্ধারণ করে প্রতিবেদন দিবেন এবং প্রতিবেদন পাওয়া মাত্রই দ্রুত গতিতে সেই বৃক্ষসমূহ জেলা পরিবেশ এবং বন সংরক্ষণ যে কমিটি রয়েছে তারা অপসারণের ব্যবস্থা গ্রহণ করবে। রাজশাহী বিমানবন্দরকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা। এতে যে কোনো দুর্ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজশাহী বিমানবন্দরের রানওয়ে 98/6000 ফুটের। এর 2টি প্রান্ত দিয়ে বিমান উড্ডয়ন এবং অবতরণ করছে। তবে পাইলটরা বলছে এই 2 প্রান্তের সীমানা প্রাচীর ঘিসে যে বড় বড় আম গাছ, তাতে অ্যাপ্রোচ লাইট দেখতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবগত করার পরও প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও গাছগুলো কাটার ক্ষেত্রে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। ফলে বিমানবন্দর দিয়ে নিরাপদ বিমান উড্ডয়ন এবং অবতরণের প্রশ্ন থেকেই গেল। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পর মাঝপথ থেকে আবারও চট্টগ্রামে ফিরে গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। তবে বিমানটিতে থাকা 287 জন যাত্রী নিরাপদে রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় BG148 নামের এই ফ্লাইটটি সকাল 7:15 দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর 8:37 বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তবে মাঝপথে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয় 25 মিনিট পর বিমানটি আবারও চট্টগ্রামে ফিরে যায় এবং নিরাপদে অবতরণ করে। বর্তমানে বিমানটি চট্টগ্রাম বন্দরের বে 8-এ রাখা হয়েছে। পরবর্তীতে 287 জন যাত্রীকে সকাল 10:50 ঢাকাগামী বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। রাশিয়ার সাইবেরিয়ায় 49 আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার ফার ইস্ট অঞ্চল থেকে AN-24 বিমানটি সাইবেরিয়ায় যাওয়ার পর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের 3টা শহরের দিকে যাচ্ছিল। 49 আরোহীর মধ্যে 43 যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্থানীয় সময় বৃহস্পতিবার 49 আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার AN-24 যাত্রীবাহী বিমানের। সে সময় বিমানটিতে 5 শিশুসহ 43 যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চল থেকে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের 3টা শহরের দিকে যাচ্ছিল।
570 কিলোমিটারের স্বল্প দৈর্ঘ্যের এই যাত্রায় বিমানটি সাইবেরিয়া যাওয়ার পরই বিধ্বস্ত হয়ে যায় বলে নিশ্চিত করে রুশ সংবাদ মাধ্যম আরটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবতরণের সময় পাইলট রানওয়ে স্পষ্টভাবে না দেখায় বিমানটি বিধ্বস্ত হয়। এরই মধ্যে আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। একই সঙ্গে শঙ্কা করা হচ্ছে বিমানে থাকা কোনো আরোহী বেঁচে নেই। বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষের খোঁজে এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে রাশিয়ার উদ্ধারকর্মীরা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত আইনের 4টি সংশোধনী এনেছে উপদেষ্টা পরিষদ। 10 বছর পর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিগত আওয়ামী লীগ সরকার 2015 সালে আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নেয়। তারপর 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকেই হয়েছে। গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্থানীয় নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশন চলতি বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন দলীয় প্রতীকে নির্বাচন না করতে সুপারিশ করেন। বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো এই সুপারিশে একমত পোষণ করেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগামীতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় মনোনয়ন ব্যবস্থাও। ওই সভায় স্থানীয় সরকারের 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থায় 5টি স্তর রয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ 4581টি, 495টি উপজেলা পরিষদ, 64টি জেলা পরিষদ, 330টি পৌরসভা ও 12টি সিটি কর্পোরেশন রয়েছে। তবে জেলা পরিষদে কখনোই জনগণের ভোটে সরাসরি নির্বাচন হয়নি। জাহিদ হাসান, এখন, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিশন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্ত অনুসারে এই কমিশন আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়। পোশাক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারির খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলে তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জনপরিসরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের বিদেশে অবস্থানরত স্বয়ং গভর্নরও। পরে তার হস্তক্ষেপেই পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করা হয়। নির্দেশনায় ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস ছাড়াও জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছিল। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার ব্যাপারেও সতর্ক করা হয়। এতে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রায় জালিয়াতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সংবিধানের 43 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছেন খায়রুল হক। অবসরের পর আওয়ামী লীগ সরকারের আশীর্বাদে দীর্ঘ 1 যুগ আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। রাব্বি হোসেন জানাচ্ছেন বাকিটা। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় আপিল বিভাগে শুনানি ছাড়াই বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা সহ একাধিক রায় ঘোষণা করে আইন অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত ABM খায়রুলকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়ে আওয়ামী লীগ ও সমমনা রাজনৈতিক দলগুলোকে
যেমন খুশি করেছিলেন বিএনপি সহ অন্য অংশকে তেমনি ক্ষুব্ধ করেছিলেন তিনি। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ও দিয়েছিলেন তিনি। প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয় বলে বিভিন্ন সময় দাবি করেছিলেন রাজনীতিবিদরা। অবসরের পর দীর্ঘদিন আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর চলে যান আত্মগোপনে। বৃহস্পতিবার সকালে পুলিশের গোয়েন্দা বিভাগ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই কয়েকটি মামলা হয়েছে। 2024 সালের 28 আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন এক আইনজীবী। এর আগে 25 আগস্ট তার বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়। এছাড়া জুলাই আগস্টে মোহাম্মদপুর যাত্রাবাড়ি থানার একাধিক মামলার আসামি সাবেক এই প্রধান বিচারপতি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিবিসির পর শেখ হাসিনার হত্যার নির্দেশের ফোন রেকর্ডিংয়ের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল। ওই ফোন আলাপে ছাত্রদের উপর মারণাস্ত্র প্রয়োগ এবং হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায়, শেখ হাসিনা ও তার গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেন। ছাত্রদের দমাতে পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন ডাউন। যদিও এসব অডিওর ঘটনা সবই অস্বীকার করেছেন হাসিনা। এছাড়া রংপুরে আবু সাইদের মরদেহের ময়নাতদন্ত করা নিয়েও তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হস্তক্ষেপ করেন। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা। রংপুর মেডিকেলে ফোন করেন, আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান। আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দিয়াবাড়ি এলাকার নিহত 3 শিশুর পরিবারের সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 12টায় নিহতদের পরিবারের সাথে দেখা করে মির্জা ফখরুল জানান, যে কোনো প্রয়োজনে এই 3 পরিবারের পাশে থাকবে বিএনপি। পরে নিহত 3 শিশুর কবর জিয়ারত ও দোয়া করেন বিএনপি মহাসচিব। মূলত সোমবার ক্লাস শেষে কোচিং করছিলেন নিহত আরিয়ান, বাপ্পি ও হুমায়ের। পরে বিমান দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও বাকি 2 জন হাসপাতালেই মারা যায়। এর মধ্যে বাপ্পি ও হুমায়ের ক্লাস 3 ও আরিয়ান 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। 3 জনেরই বাসা দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। আমি সে কথা বলতেই আজকে এখানে এসেছি এবং আমাদের এই শিশুদের আসলে যখনই আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনি, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে, তখন আমাদেরকে ব্যথিত করে, আহত করে। উন্নয়ন শুধু রাজধানী কেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বন্টন করতে হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত মঞ্চে সমাবেশে যোগ দিয়ে কথা বলেন তিনি। সময় নাহিদ ইসলাম আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা দেশে গ্যাস সরবরাহ করা হলেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এই ধরনের বৈষম্য আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে সমাবেশে যোগ দিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, অন্তর্বর্তী সরকার যার হাতে স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব দিয়েছেন তিনি বাংলায় অনার্স। দেশের মানুষ যে উন্নয়নের স্বপ্ন দেখেছিল তা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এর আগে 11:15টার দিকে সার্কিট হাউজের সামনে থেকেই শুরু হয় পদযাত্রা। এই সময় এনসিপি শীর্ষ নেতাদের সাথে পদযাত্রায় অংশ নেন আশপাশের উপজেলার নেতাকর্মীরা। এছাড়া দিনের শুরুতেই 22 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না? এই তিতাস গ্যাস ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে।
আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, শুল্ক কমানোর জন্য কোনো লবিস্ট নিয়োগ করবে না বাংলাদেশ। স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি এটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংক থেকে এস আলম সহ দখলদারদের সরিয়ে দেয়া হলেও এখনও সংখ্যা কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বলেছেন, নয়া সুবিধাভোগী দখলে এখনও বিপদে ব্যাংকটি। বিশেষজ্ঞরা বলছেন, মালিকানা বেদখল হওয়ার আর্থিক সূচকে বিপর্যস্ত ব্যাংকটি ঘুরে দাঁড়াতে অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তবে এখনও পূর্বের মালিকদের হাতে আসেনি ব্যাংকটি। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটি ছিনিয়ে নেয় এস আলম গ্রুপ। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে লুটেরা গোষ্ঠী পালিয়ে গেলেও এখনও স্থিতিশীলতা ফেরেনি ব্যাংকটিতে। এরই মধ্যে ইসলামী ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চেয়ে কয়েক দফা রাস্তায় নামে শেয়ার হোল্ডার, পরিচালক ও গ্রাহকরা। 11ই আগস্ট এক প্রতিবাদ সমাবেশে গুলিবিদ্ধ হন ব্যাংকের 6 কর্মকর্তা কর্মচারী। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। গেল বছরের 22 আগস্ট এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। গঠন হয় 5 সদস্যর নতুন পর্ষদ। রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের এমডির দায়িত্বে থাকা অবস্থায় নানা অভিযোগে থাকার পরেও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ওবায়দুল্লাহ আল মাসুদ। চেয়ারম্যান হওয়ার পর ফের তার বিরুদ্ধে এস আলমের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিএফআইইউ তলব করে মাসুদ সহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব। অবশেষে 17 জুলাই পদত্যাগ করেন তিনি। এরপর ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক জোবাইদুর রহমানকে চেয়ারম্যান করে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে শেয়ার হোল্ডার, ব্যাংকার সহ আমানতকারীদের রয়েছে অসন্তোষ। তাদের দাবি, ইসলামী ব্যাংকের মতো শরিয়া ব্যাংক পরিচালনায় অভিজ্ঞতা নেই তার। সঠিকভাবে পরিচালনার জন্য সঠিক বোর্ড দরকার। আর কোনোভাবে আমরা গ্রাহক হিসেবে মনে করি না যে জোবাইদুর রহমান স্যারের যে ব্যাকগ্রাউন্ড আমরা যতটুকু জানি, তিনি ইসলামী ব্যাংক পরিচালনার মতো ওনার ইতিপূর্বে কোনো ধরনের অভিজ্ঞতা আছে আমাদের জানা নেই। 9 জুলাই জোবাইদুর রহমানকে অপসারণের দাবিতে আন্দোলন করে ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকরা। সংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে ফের সংকটের শঙ্কা রয়েছে। প্রতিষ্ঠাকালীন যারা ছিলেন আর যারা ইতিমধ্যে গত 44 বছরে ব্যাংকের পথ চলায়, যারা তাদের সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন, সে ভালো মানুষগুলোর কাছে ইসলামী ব্যাংক আবার ফিরে যাবে, ইসলামী ব্যাংক আবারও প্রথম হবে। বিশেষজ্ঞরা বলছেন, মালিকানা বেদখল হয়ে যাওয়ার পর ব্যাংকটির আর্থিক সূচকগুলোতে অবনতি হয়। এমন অবস্থায় ব্যাংকটির ঘুরে দাঁড়াতে অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। যে ইসলামী ব্যাংক যে ভাবধারায় প্রতিষ্ঠিত ছিল এবং যেভাবে পরিচালিত হয়ে আসছিল, আবারও তাদের হাতেই ফেরত দেওয়া উচিত। বর্তমান পরিষদ বা যেভাবে এটাকে সেট করা হচ্ছে, তাদের প্রতি আস্থা রাখতে পারছে না। এখনও যদি আবারও আগের মতো এই ধরনের লোক দিয়ে করা হয়, তাহলে তারা নিজেরাই হয়তোবা বিদ্রোহ করতে পারে যে আমরা এই ধরনের প্রশাসন চাই না। কেন্দ্রীয় ব্যাংকের আশা, নতুন চেয়ারম্যানের হাত ধরে এগিয়ে যাবে ইসলামী ব্যাংক। ইসলামিক ব্যাংকিং সম্পর্কেও তার সম্যক ধারণাই আছে। তার প্রফেশনাল প্রোফাইল খুবই সমৃদ্ধ। আমরা দেখি কিছুদিন উনি কেমন পারফর্ম করে, তারপরে রিভিউ করে বুঝবো যে কাজটা ভালো হলো না খারাপ হলো। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত ব্যাংকটিতে খেলাপি 47,618 কোটি টাকা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। রাঙামাটির বাখাইহাট সাজেকে সড়কের 4 স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছেন 6 শতাধিক পর্যটক। সড়কের 2 প্রান্তে পর্যটক সহ স্থানীয়দের যাতায়াত বন্ধ রয়েছে। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল।
জুয়েল, সড়ক পরিস্থিতি এখন কেমন দেখছেন? পাহাড় ধসে সড়কের মাটি সরানো সম্ভব হয়েছে কিনা এবং যেসব পর্যটক আটকা পড়ে আছেন তাদের কি অবস্থা? আপনি জানেন যে বাগাইহাট থেকে সাজেকে যে রাস্তাটি, সেই সড়কের 4টি স্থানে মূলত এই পাহাড়ের মাটি ধসে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত সকাল থেকে কোনো যানবাহন সেখানে চলাচল করেনি। আপনি জানেন যে সেখানে একটি পর্যটন এরিয়া এবং সেই সাজেকে আসলে প্রচুর সংখ্যক সেখানে পর্যটক যান। আমরা সেখানকার যে পর্যটন মালিক সমিতির রয়েছেন, রিসোর্ট মালিক সমিতি, সেই সভাপতির সঙ্গে আমরা কথা বলেছিলাম, সুবর্ণ দেব বর্মন। তিনি যেটি বলেছেন সেখানে অন্তত 6 শতাধিক পর্যটক এরই মধ্যে আটকা রয়েছেন সাজেকে। বিষয়টি একটু বলে রাখি যে সে সাজেক থেকে সকাল 10:30 এবং বিকাল 2:30 নাগাদ 2টি গাড়ির বহর সেনা পহরায় মূলত এই ছেড়ে আসে। সেটি আসলে আজকে সকাল 10:30টায় সেটি সম্ভব হয়নি। এখন যেহেতু 2:30 বাজে, এখনো আসলে সেটি সম্ভব হয়নি। আমরা জেনেছি সেখানে যে খাগড়াছড়ির দিঘিনালা ফায়ার সার্ভিস রয়েছে, তারা আসলে সেখানে সকালে মাটি সরানোর কাজে নিযুক্ত হয়েছেন এবং একই সঙ্গে সেখানকার যে স্থানীয় সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারাও আসলে মাটি সরানোর কাজ করছেন। একটুখানি বলে রাখি যে আসলে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় দ্রুত আসলে মাটি সরানোর কাজটি সেভাবে এগোয়নি। এই কারণে এখন পর্যন্ত আসলে পর্যটকরা একই সঙ্গে সড়কের 2 প্রান্তে যে স্থানীয় বাসিন্দা রয়েছেন, পর্যটক রয়েছেন, তারা যেমন ঢুকতে পারছেন না, একই সঙ্গে বের হতেও পারছেন না। তবে এই কাজটি দ্রুত চলছে বলে আমাদেরকে সেখানে যে সেনাবাহিনী রয়েছেন তারা জানিয়েছেন। আরো অন্তত 1 ঘন্টা নাগাদ সম্পূর্ণ হবে না বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই বর্ষা মৌসুম আসলে পাহাড়ের পাদদেশে পাহাড়ের ধসের ঘটনা করে পরে আসলে মূলত সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাঙামাটির বাগাসির সর্বশেষ এই ছিল আমার কাছে। রাত্রি রাঙামাটি থেকে যুক্ত ছিলেন জিয়াউর রহমান জুয়েল। সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছেন বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা এখানে কাজ করছিলাম, এক একজনের পক্ষ থেকে যে যতটুকু সম্ভব আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চেষ্টা করেছি। এখন সঠিক সংখ্যাটা স্কুল কর্তৃপক্ষ এবং যারা হসপিটালে আছেন তাদের সমন্বয়ে আসলে সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন। আসলে আমরা ওই উদ্ধার কার্যক্রমটাকেই মেইন ফোকাসে রেখে কাজ করেছি। কতজনকে আসলে নিয়ে যেতে পেরেছি বা ওই সময় আসলে আমাদের আর ওইটা কাজ করে নাই। আমরা যাদেরকে সামনে পেয়েছি তাদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছি। আমরা এখানে আনুমানিক 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছাই। যেহেতু আমাদের ক্যাম্পের লোকেশন আপনারা সবাই জানেন 100 থেকে 150 গজের মধ্যেই, যার কারণে আমাদের আসতে খুব বেশি সময় লাগে না। আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। ভয়াবহতা দেখলেন, আগুনের বর্ণনাটা যদি একটু বলেন। আগুনের ভয়াবহতাটা এখানে যেই এয়ারক্রাফটটা যে জায়গায় ক্র্যাশ করেছে সেই জায়গায় তো আগুনের প্রজ্বলনটা ছিল, সাথে তার সামনেই 2টি লাশ পড়েছিল। আমাদের এই স্পটে এসে আমরা প্রথমে এটাই দেখতে পাই যে আগুনটা হচ্ছে স্কুলের যে কক্ষটাতে আগুন জ্বলেছিল এবং তার সামনে 2টি লাশ। এটাই আমাদের প্রথম দৃশ্য এই স্পটে এসে। ওটা দেখার পরে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমটা শুরু করি। ভেতর থেকে তো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি ওই সময়, না? ভিতর থেকে আমরা এবং আমাদের যে সৈনিকরা আছে তারা সবাই চেষ্টা করেছে ভিতর থেকে যারা তখনও জীবিত ছিল বা আহত অবস্থায় ছিল সেই আগুন জ্বলা অবস্থায় আমরা যতটুকু পেরেছি নির্বাপন করার মাধ্যমে ভিতরে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি। এবং অনেক মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে এ বিষয়ে কথা বলছিলেন বাংলাদেশ সেনাবাহিনী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বাংলাভাষী শত শত মুসলিমকে সম্প্রতি জোরপূর্বক বাংলাদেশে বিতাড়িত করেছে বিজেপি সরকার। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিতাড়িত মুসলিমদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক। প্রতিবেদনে উল্লেখ করা হয় আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে মুসলিমদের বিতাড়িত করার পথ বেছে নিয়েছে মোদী সরকার। আরও জানাবেন নাফিয়ার মানমনন। পুশিন পুশব্যাক সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের কূটনীতিতে আলোচনায় ছিল এই ইস্যু। অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বেশ কয়েক মাস ধরে মুসলিমদের বাংলাদেশে বিতাড়িত করার কার্যক্রম চালায় নরেন্দ্র মোদী সরকার। বিপরীতে তাদের আটকে আবারও নিজ দেশে পাঠায় ডক্টর ইউনূস প্রশাসন।
তবে জোরপূর্বক বিতাড়িত করা ব্যক্তিদের অধিকাংশই ছিলেন ভারতীয় নাগরিক। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিজিবির বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 7 মে থেকে 15 জুন পর্যন্ত বাংলাদেশে বিতাড়িত করা হয় অন্তত 1500 জন মুসলিম নারী, পুরুষ ও শিশুকে, যার মধ্যে রোহিঙ্গা শরণার্থী রয়েছেন 100 জন। এ সময় মারধরের পাশাপাশি অনেকের নাগরিকত্বের সনদ নষ্ট করা হয়। ভুক্তভোগীদের অধিকাংশই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও গুজরাটের দরিদ্র অভিবাসী শ্রমিক। নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থাটির দাবি, গেল এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর শুরু হয় মুসলিমদের ওপর নির্যাতন। বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করতে 30 দিনের সময় বেঁধে দেয় কেন্দ্রীয় সরকার, যার পরই শুরু হয় ব্যাপক ধরপাকড়। আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকায় রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এমন পদক্ষেপ নিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। বিজেপি সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক মনোভাব উস্কে দেওয়ার অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তি এবং জাতিগত বৈষম্য বিলোপের সনদের আওতায় সবার অধিকার রক্ষার প্রতি দায়বদ্ধ ভারত। বিতাড়নকে বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে নয়াদিল্লিকে প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গেল 8 মে পুশিনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে ভারত সরকারকে জানায়, শুধুমাত্র নাগরিকত্ব প্রমাণ সাপেক্ষে অভিবাসীদের গ্রহণ করবে ঢাকা, পাশাপাশি যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করতে হবে প্রত্যাবাসন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এবার খেলার খবর। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ 20-তে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। বোলারদের ধারাবাহিকতায় প্রথম 2 ম্যাচেই দাপট দেখিয়েছে লিটন দাসের দল। টানা জয় তুলে নিয়ে 2-0-তে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-20 সিরিজে পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করেছে টাইগাররা। এবার পালা হোয়াইট ওয়াশ করে আগের সিরিজের প্রতিশোধ নেবার। টি-20তে 2 দলের 23 বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় 19 ম্যাচে, বাংলাদেশের জয় 4টিতে। এর মাঝে ঘরের মাঠে বাংলাদেশ জিতেছে 3 ম্যাচ। সিরিজ জিতলে আরেকটি সুখবর পাবে বাংলাদেশ। পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাতে পারলে 223 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে 9 নম্বরে উঠবে টাইগাররা। এশিয়া কাপ 2025-এর ভাগ্য নির্ধারণ হবে আজ। নানা জল্পনা কল্পনার অনিশ্চয়তার পর অবশেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকে বসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব, যুক্ত হব তার সাথে। সাহাব, আজকের বৈঠকে আসন্ন এশিয়া কাপ নিয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসবে কিনা জানাবেন। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে পূর্ব নির্ধারিত সূচি অর্থাৎ 5 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে এমনটাই সম্ভাবনা, আমাদের সোর্স সেটাই বলছে। আর একই সঙ্গে সংখ্যা কাটিয়ে অবশেষে সফলভাবেই অনুষ্ঠিত হচ্ছে এসিসি এর এই এজিএম, এবং সেখানে প্রথম দিকে কিন্তু ভারতের অংশগ্রহণ করার কথা ছিল না। এছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল তাদের অংশগ্রহণ নিয়েও আসলে অনেকটা শঙ্কা ছিল, এবং এক প্রকার গণমাধ্যমে তাদের দেশের গণমাধ্যমগুলোতে যেটা জানা যাচ্ছিল যে তারা অংশগ্রহণ করবে না। তবে এই জায়গায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বেশ ভালো মনসিয়ানা দেখিয়েছেন, কোঅর্ডিনেশন করেছেন ভালোভাবে, যার কারণে অবশেষে সব দলকে তিনি রাজি করাতে পেরেছেন। এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে 25 সদস্য আছে তার মধ্য থেকে 15 থেকে 16টি দল আজকে অনলাইনে এবং অফলাইনে আজকে যুক্ত আছে এই মিটিংয়ে, এবং ভারত শেষ পর্যন্ত অনলাইনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা অনলাইনে যুক্ত হয়েছে, আফগানিস্তান প্রতিনিধি কিন্তু এই মিটিংয়ে এসেছে, এবং একই সঙ্গে নেপালও কিন্তু এখানে অনলাইনে যুক্ত হবে। এবং যেই বিষয়টি নিয়ে বলা হচ্ছিল যে এই এশিয়ান কাপ যদি অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারতো, এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের নাম আসছিল বারবার, একই সঙ্গে ভারতের নামও আসছিল, যেহেতু তারাই সবচেয়ে বড় রাইট হোল্ডার এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। সেই জায়গা থেকে বেশ বড় একটা সংখ্যাই ছিল। তবে সংখ্যা কেটেছে এটা অনেকটাই ভাবা হচ্ছে, এবং আজকে এই মিটিং থেকে একটা ভালো সিদ্ধান্ত আসতে পারে। এবং এখন পর্যন্ত যেটা জানা গেছে যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ভেন্যুটা চেঞ্জ হতে পারে, কারণ পাকিস্তান এবং ভারতের মধ্যে যেই রাজনৈতিক ইস্যুগুলো রয়েছে, আমরা জানি কাশ্মীরের পহেলগ্রামে যেই ধরনের যুদ্ধবিধ্বস্ত কিছু ঘটনা ছিল, যার কারণে আসলে ভেন্যুটা শিফট হতে পারে। 2023 সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল হাইব্রিড মডেলে, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশ মিলিতভাবে আসলে এশিয়ান কাপের হোস্ট হয়েছিল। তবে এবারে সেটা দুবাই ও আবুধাবিতে শিফট হতে পারে, তেমনটাই ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত। তবে
ফাইনালি কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চিত করে কোনো সিদ্ধান্ত আসেনি এবং সেই সিদ্ধান্তটা আসবে আজকের মিটিংয়ের পরে। মিটিংটা শুরু হয়েছে 2টার কিছুক্ষণ আগে থেকে এবং তার আগ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছিলাম এবং এখন পর্যন্ত এই মিটিংয়ের ফলাফলের জন্য আমরা এখানে অপেক্ষা করছি। তবে এটা আশা করা যাচ্ছে যে অন্তত 2025 সালের যে এশিয়ান কাপ সেটা অনুষ্ঠিত হবে এবং 2026 সালের টি-20 বিশ্বকাপের প্রস্তুতিও নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে হয়তো বা এটা ওয়ান ডে কিংবা টি-20 ফরম্যাট কোন ফরম্যাটে হবে সেই বিষয়ে কিন্তু একটা নিশ্চিত হওয়ার ব্যাপার আছে। তবে সেই ঘোষণাগুলো আসলে এই মিটিং শেষেই জানা যাবে। আমরা এখন পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। এর সাথে শেষ করব এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিমান বিধ্বস্তে 18 শিক্ষার্থী সহ নিহত 22, নিখোঁজ 5, আহত 51 জন, জানালো মাইলস্টোন কর্তৃপক্ষ। সরকারি হিসেবে 29 জনের মৃত্যু, আফিয়ার খোঁজে আজও স্কুলে মা। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশন গঠন। তীব্র সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, গভর্নরের ক্ষোভ প্রকাশ। বডি পোস্টমর্টম করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? আবু সাইদের ময়নাতদন্তে সালমান এফ রহমানের হস্তক্ষেপ, আল জাজিরার প্রতিবেদন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে তোলা হবে আদালতে। এবং রাশিয়ায় 5 শিশু সহ 49 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজটি, সবাই নিহতের শঙ্কা। শেষ করব এখন দুপুর। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।